আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 2016। তো মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং কেন বলা হয় বা ওয়ার্ড প্রসেসিং বলতে কি বোঝায়? কোনো ডকুমেন্ট বা নথি প্রস্তুত করার জন্য শব্দগুলিকে সুশৃঙ্খল ও সজ্জিতভাবে উপস্থাপনা করার প্রক্রিয়াকেই ওয়ার্ড প্রসেসিং বলে। ওয়ার্ড প্রসেসিংয়ের সাহায্যে বিভিন্ন ধরনের নথি প্রস্তুত করা যায়, যেমন যে কোনো রকমের চিঠিপত্র, গবেষণাপত্র, রিপোর্ট, প্রবন্ধ, বায়োডাটা, বই ইত্যাদি। তো এমএস ওয়ার্ডের মধ্যে আমরা এই ধরনের ডেটাগুলো তৈরি করে থাকি। তো এই জন্যই এমএস ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো এমএস ওয়ার্ডটাকে ওপেন করতে হয় কিভাবে? তো এমএস ওয়ার্ড ওপেন করার জন্য কিবোর্ডের থেকে উইন্ডোজ বাটনটাকে ধরে রেখে আর প্রেস করতে হয়। এখন এমএস ওয়ার্ড ওপেন করার যে নিয়মটা, এটা এক একটা অপারেটিং সিস্টেমের মধ্যে এক এক রকমের হয়ে থাকে। যেরকম উইন্ডোজ 7-এর মধ্যে স্টার্ট, অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস, সেখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হয়। আবার যদি আমরা উইন্ডোজ 10-এর মধ্যে কাজ করি, মানে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মধ্যে কাজ করি, তো সেখানে নিয়মটা একটু আলাদা হবে। স্টার্ট, তারপর সেখান থেকে মাইক্রোসফট অফিস যে ফোল্ডারটা থাকে সেটা, সেখান থেকে সেটাকে ওপেন করতে হয়, বা সবার শেষে আমরা পেয়ে যাই। কিন্তু উইন্ডোজ আর, তো এটা হচ্ছে প্রতিটা সিস্টেমের ক্ষেত্রেই একই। তো উইন্ডোজ আর প্রেস করলে এই রান অপশনটা ওপেন হবে। এই রানের মধ্যে টাইপ করতে হবে উইনওয়ার্ড, তারপর ওকে। তারপর এখান থেকে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এটাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলেই আমাদের সামনে এমএস ওয়ার্ডটা ওপেন হয়ে আসবে। এখন আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করব, এমএস ওয়ার্ডটা কিন্তু দেখতে এরকম না। মানে আমি এখানে কি থিমটাকে একটু চেঞ্জ করে রেখেছি। তো আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করব, আমাদের সামনে এমএস ওয়ার্ডটা এরকম কালার হয়ে আসবে। তো আমরা চাইলে পরে সেই ওয়ার্ডের থিমটাকে চেঞ্জ করতে পারি। তো আসতে হয় ফাইলে, এখান থেকে অ্যাকাউন্টসে, অফিস থিম, এখান থেকে আমাদের যেটা দরকার পড়ে সেটা আমরা এখানে নিয়ে নিতে পারি। এরপর আছে ডিফল্ট প্যারাগ্রাফ ইনসার্ট। যে ডিফল্ট প্যারাগ্রাফ বলতে কি বোঝায়, যে এই যে এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে, এর মধ্যে যখন আমরা প্র্যাকটিস করি, তো এর জন্য আমাদেরকে কিছু একটা লিখতে হয়। তো এমএস ওয়ার্ডটা ওপেন করার পর আমাদের সামনে এরকম স্ক্রিনটা চলে আসে। তো এই যে বাটনগুলো, এগুলোকে বলা হয় রিবন বা হোম, মানে ট্যাব, রিবন বা ট্যাব। যেরকম এটা হচ্ছে হোম ট্যাব বা হোম রিবন, ইনসার্ট, ডিজাইন। আর এগুলোকে বলা হয় গ্রুপ। এই গ্রুপের মধ্যে কিছু কিছু বাটন আছে। তো এই বাটনগুলো ব্যবহার করে আমরা যে কোনো ডকুমেন্টস তৈরি করে থাকি। তারপর এটা হচ্ছে পেজ। এই পেজের মধ্যেই আমরা যে কোনো ডকুমেন্টস তৈরি করি। এটাকে বলে রুলার। এই রুলারের মধ্যে আমরা দেখতে পারি পেজের মানে কতটা অংশে আমরা লিখতে পারবো। তারপর এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা মিনিমাইজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বা রিস্টোর বাটন। তো এমএস ওয়ার্ডের মধ্যে যখন আমরা কোনো কাজ করি, প্র্যাকটিস করার সময় আমাদেরকে কিছুটা লিখে নিতে হয়। কেন? কারণ এই যে পেজটা, এটা কি একটা ব্ল্যাঙ্ক পেজ। এখন এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা যদি কোনো কোশ্চেন করি, তাহলে আমরা বুঝতে পারবো না সেটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। তো এর জন্য এখানে আমি চাইলে নিজে থেকে 3-4 লাইন কিছু একটা লিখতে পারি, অথবা এই এমএস ওয়ার্ড সফটওয়্যারটার মধ্যে আগে থেকেই একটা প্যারাগ্রাফ সেভ করে রাখা আছে। তো সেটাকে নিতে গেলে আগে ইকুয়াল সিম্বলটা নিতে হবে, তারপর লিখতে হবে র্যান। ইকুয়াল র্যান, ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো ইকুয়াল র্যান লিখলে পরে এই প্যারাগ্রাফটা চলে আসবে। তো আমরা প্র্যাকটিস করার সময় কোনো কিছু না লিখেও এই প্যারাগ্রাফটা নিয়েও প্র্যাকটিস করতে পারি। তো ইকুয়াল র্যান লেখার পর আমরা যদি এই ব্র্যাকেটের মাঝে কোনো নাম্বার লিখি, তাহলে পেজের মধ্যে ততগুলো প্যারাগ্রাফে শো হবে।
নেক্সট কোশ্চেনটা আছে হাউ টু সেভ এ ফাইল। সেভ মানে সংরক্ষণ করে রাখা বা স্টোর করে রাখা, যে এই যে ডকুমেন্টসটা এটাকে আমি কি করব, সেভ করে রাখবো, যেটাকে আমি সেভ করব। তো সেভ করার জন্য আসতে হবে ফাইলের মধ্যে। এরপর এখান থেকে সেভ বাটন দুটো আছে, সেভ আর সেভ অ্যাজ। তো কখন মানে কোন অপশানে কখন আসতে হবে, তো সেভ আর সেভ অ্যাজ এই যে দুটো বাটনের কাজই হচ্ছে সেভ করে রাখা, কিন্তু নিয়মটা একটু আলাদা। মানে যখন কোনো ডকুমেন্টসকে আমরা ফার্স্ট টাইম সেভ করব, তো সেটা সেক্ষেত্রে সেভ অ্যাসের মধ্যে আসতে হয়। যেরকম এই যে ডকুমেন্টসটা, এটাকে কি এখন আমরা সেভ করেছি, যে এটাকে এখনও সেভ করা হয়নি। তো যতক্ষণ না পর্যন্ত কোনো ডেটা আমরা সেভ করি, সেটা র্যামের মধ্যে থাকে। আর র্যামের নেচার কি, ভলিটিলিটি, মানে র্যাম কখনো কোনো ডেটা পার্মানেন্টভাবে মনে রাখে না। মানে এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, এটাকে আর কখনো ফিরে পাবো না। তো এর জন্য আমি চাচ্ছি এটাকে সেভ করব। সেভ করলে কি সেটা কম্পিউটারের সেকেন্ডারি ড্রাইভের মধ্যে সেভ হয়ে থাকবে, মানে হার্ড ড্রাইভের মধ্যে সেভ হবে। হার্ড ড্রাইভ হচ্ছে নন ভলিটিলিটি। তো এ কী করে, যে কোনো ডেটাকে পার্মানেন্টভাবে মনে রাখে। তো যখন আমরা কোনো ডেটাকে ফার্স্ট টাইম সেভ করব, তো আসতে হবে সেভ অ্যাসের মধ্যে, ফাইল, তারপর এখান থেকে সেভ অ্যাস। তো যেহেতু এটাকে এখনও সেভ করা হয়নি, আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি, এখানে সেভ অ্যাসটাই ওপেন হচ্ছে। আবার যদি সেভ অ্যাসে ক্লিক করি, সেভ অ্যাসটাই ওপেন হচ্ছে। তারপর এখান থেকে আমাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে, যে আমি কোন লোকেশনের মধ্যে সেভ করে রাখবো। তারপর এর একটা নাম দিতে হবে, নামের মধ্যে আমরা যে কোনো নাম দিতে পারি। দিলাম, দেওয়ার পর সেভ হয়ে গেল। আর যে ফাইল নেমটা দিলাম সেটা এখানে উপরে চলে আসলো। তো সেভ অ্যাসের কাজ হচ্ছে ডকুমেন্টসের মধ্যে কি একটা নেম দিয়ে সেটাকে সেভ করে রাখা, অথবা আগে থেকে তৈরি করা আছে এরকম কোনো ডকুমেন্টের যদি নাম চেঞ্জ করতে হয়, যে আগে থেকে তৈরি করা আছে এরকম কোনো ফাইলের যদি নাম চেঞ্জ করতে হয়, তাহলে আমরা সেভ অ্যাসের মধ্যে এসে চেঞ্জ করতে পারি। তাহলে শুধু সেভের কাজ কি, তো শুধু সেভের কাজটা হচ্ছে এখন আমি এখানে একটা কিছু লিখলাম, এইভাবে কিছুটা লিখলাম। এখন এই যে লাইনটা আমি লিখলাম, এটাকে এখানে সেভ হয়ে আছে, যে এখন এটা সেভ হয়নি, কেন নেই, কারণ আমি এতটা ডকুমেন্টস সেভ করেছি, করার পর এতটুকু নতুন করে লিখলাম। তো আমি চাচ্ছি এই লাইনটাকে এর মধ্যেই সেভ করে রাখবো, মানে এই ফাইলটাতেই সেভ করব। তো আমি যদি আবার সেভ অ্যাসের মধ্যে আসি, তো আবার আমার কাছে লোকেশন চাচ্ছে, আবার নতুন করে ফাইল নেম চাচ্ছে, কিন্তু আমার তো এই সমস্ত কিছু আগে থেকে দেওয়াই আছে। তো এখন আমি এই সমস্ত কিছু দেবো না, তো এখান থেকে আমি সরাসরি এই সেভে ক্লিক করব। তো শুধু সেভের কাজ হচ্ছে আগে থেকে তৈরি করা আছে এইরকম কোনো ডকুমেন্টের, এরকম কোনো ফাইলের মধ্যে যখন আমরা কোনো কাজ করব আর সেই ডেটাটাকে এর মধ্যেই সেভ করে রাখবো, তখন শুধু সেভে ক্লিক করতে হয়। তো সেভ অ্যাসের কাজ হচ্ছে ফার্স্ট টাইম যখন কোনো ডকুমেন্টকে সেভ করব, সেটা সেভ অ্যাসের থেকে করতে হবে। আর শুধু সেভের কাজ হচ্ছে আগে থেকে তৈরি করা আছে এরকম কোনো ফাইলে যখন নতুন করে কোনো ডেটা স্টোর করব, তো সেই সময় শুধু সেভে ক্লিক করতে হয়। নেক্সট কোশ্চেনটা আছে হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল। তো একটা কি নতুন ফাইল তৈরি করব, তো নতুন ফাইল তৈরি করার জন্য আসতে হবে ফাইলের মধ্যে, তারপর এখান থেকে নিউ, তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটাকে সিলেক্ট করতে হবে, তাহলে পরেই আমাদের সামনে নতুন একটা ফাইল চলে আসলো। এরপরে নেক্সট কোশ্চেনে আছে হাউ টু ক্লোজ এনি ফাইল, যে এই যে ফাইলটা আছে এটাকে বন্ধ করে দেব, তো আসতে হবে ফাইলের মধ্যে, এখান থেকে ক্লোজ, তাহলেই বন্ধ হয়ে যাবে। ফাইল, এখান থেকে ক্লোজ, এখানে কি পেজটা বন্ধ হয়ে গেল। মানে এখানে কিন্তু আমাকে শুধু ফাইলটা ক্লোজ করতে বলছে, পুরো সফটওয়্যারটা ক্লোজ করতে বলেনি। আমি যদি এখান থেকে ক্লোজ করি,
পুরো সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। তো এই জন্য আমি কী করলাম, ফাইলে এসে ক্লোজে ক্লিক করলাম। তো এখান থেকে আমি কি শুধু পেজটাকে ক্লোজ করলাম। এরপর আছে হাউ টু ওপেন এক্সিস্টিং ফাইল। এক্সিস্টিং মানে পুরনো কোনো ফাইলকে কীভাবে ওপেন করতে হয়। পুরনো ফাইল বলতে যে এই যে কিছুক্ষণ আগে আমি একটা ফাইল তৈরি করলাম, সেটাকে ক্লোজ করে দিয়েছি, এখন সেই পুরনো ফাইলটা ওপেন করব, বা এই মেশিনে আমি আগে থেকে মানে অন্য একটা সময় কোনো ফাইল তৈরি করেছি, সেই পুরনো ফাইলটাকে ওপেন করব। পুরনো কোনো ফাইল ওপেন করতে গেলে আসতে হবে হোম না ফাইল, এই ফাইলে আসতে হবে। তারপর এখান থেকে ওপেনে আসতে হবে। আসার পর আমি যে ফাইলটা সেভ করেছি সেটা সবার শুরুতেই দেখাচ্ছে, এর মধ্যে ক্লিক। তো ফাইলটা ওপেন হয়ে আসলো। কোথায় আসতে হবে, ফাইলে আসতে হবে, তারপর ওপেন, এখান থেকে লোকেশনটা নিতে হবে। তো বাই ডিফল্ট লোকেশনটা এখানে চলেই আসছে, অথবা ব্রাউজারে আসতে হবে। আসার পর এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে, অথবা এখানে লিখতে হবে, লেখার পর ওপেন, তাহলে পরেই ওপেন হবে। নেক্সট কোশ্চেনটা আছে হাউ টু ফাইন্ড এনি ওয়ার্ড। যে ফাইন বলতে কি বোঝায়, যে ফাইন বলতে বোঝায় খোঁজা। তো এই যে প্যারাগ্রাফটা আছে ইকুয়াল র্যান ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এই যে প্যারাটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে এখন টোটাল কতগুলো ওয়ার্ড আছে, টোটাল ওয়ার্ড আছে 239টা। এই যে এখানে দেখাচ্ছে যে টোটাল ওয়ার্ড কতগুলো আছে, 239টা আছে। এখন এই 239টা ওয়ার্ডের মধ্যে ডকুমেন্টস ওয়ার্ডটা কত জায়গায় লেখা আছে সেটা আমি দেখব। তো নর্মালি যদি আমরা খুঁজতে যাই, কীভাবে খুঁজি, এইভাবে। তো এইভাবে খুঁজতে গেলে প্রচুর সময় লেগে যাবে, আর এখানে ভুলের একটা কি সম্ভাবনা রয়ে যায় যে সেটাকে আমরা মিস করতে পারি। তো সেটাকে অল্প সময়ে সহজে কীভাবে খুঁজবো, তো এটাই হচ্ছে কোয়েশ্চেন, হাউ টু ফাইন্ড এনি ওয়ার্ড। যে এই প্যারাগ্রাফের মধ্যে থেকে একটা নির্দিষ্ট ওয়ার্ডকে খুঁজবো। তো এর জন্য কার্জারটাকে সবার শুরুতে রেখে দিতে হবে। কার্জার মানে যেটা এখানে ব্লিঙ্ক করছে, এটাকে বলে কার্জার। আর এই কার্জারটা যেখানে থাকবে লেখাটা সেখানেই বসবে। আর মাউসটা সরানোর সাথে যেটা সরছে এটাকে বলে মাউসের পয়েন্টার। তো কার্জারটাকে সবার শুরুতে নিয়ে আসতে হবে। তারপর আসতে হবে হোমের মধ্যে, হোম, এখান থেকে এই যে এডিটিং গ্রুপ, এই এডিটিং গ্রুপের মধ্যে এই যে এই ফাইন বাটনে ক্লিক করতে হবে। তারপর এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে লিখতে হবে যে কোন ডকুমেন্টস মানে কোন ওয়ার্ডটাকে খুঁজবো। টাইপ করলাম ডকুমেন্ট। তো এখন ডকুমেন্টসটা কত জায়গায় লেখা আছে সেটা আমাকে হাইলাইট করে দেখিয়ে দিয়েছে। তো টোটাল 5 জায়গায় লেখা আছে। নেক্সট কোশ্চেনে হচ্ছে হাউ টু রিপ্লেস এনি ওয়ার্ড। যে রিপ্লেস মানে চেঞ্জ করা বা বদলানো। যে বদলানো বলতে যে আমাকে, তো এই যে ডকুমেন্টসটা আমি মানে এই যে প্যারাটা আমি তৈরি করলাম, এখন এই প্যারাগ্রাফের মধ্যে ডকুমেন্টসটা কত জায়গায় লেখা আছে, যে ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা আছে এটা লেখা আছে টোটাল 5 জায়গায়। এখন আমি চাচ্ছি এই ডকুমেন্টস বলে যে ওয়ার্ডটা আছে এটাকে চেঞ্জ করে পিডিএফ করব। এখন তাহলে কী করতে হবে, এটাকে মুছে দিতে হবে। এইভাবে মুছে দিয়ে টাইপ করতে হবে পিডিএফ। এখন আমি যদি এইভাবে করতে চাই প্রচুর সময় লেগে যাবে। কেন? কারণ আগে একটাকে মুছতে হবে, তারপর চেঞ্জ লিখতে হবে, আবার খুঁজে নিতে হবে কোথায় আছে। তো এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যেহেতু আমি টোটাল প্যারাগ্রাফের মধ্যে থেকে ডকুমেন্টসটা যেখানে আছে টোটালটাকে কী করব, চেঞ্জ করে দেব। তো সেক্ষেত্রে আমি রিপ্লেসে আসবো। যে রিপ্লেস হচ্ছে যখন প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে। যখন প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে তো আমরা রিপ্লেসের সাহায্যে একবারেই সবগুলোকে চেঞ্জ করতে পারবো। কারণ এক করে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমরা যদি রিপ্লেস করি একসাথে সমস্ত ওয়ার্ড চেঞ্জ হবে। কার্সারটাকে সবার শুরুতে নিয়ে আসতে হবে, তারপর আসতে হবে রিপ্লেস বাটনের মধ্যে। এখন এই যে ফাইন ওয়ার্ড,
এই ফাইন্ড হোয়াইটের মধ্যে টাইপ করতে হবে যে কোন ওয়ার্ডটাকে চেঞ্জ করব, ডকুমেন্টসটাকে চেঞ্জ করব। তারপর রিপ্লেস উইথ এর মধ্যে লিখতে হবে ডকুমেন্টসটাকে চেঞ্জ করে ডকুমেন্টসের পরিবর্তে নতুন ওয়ার্ড কি লিখব, পিডিএফ। তারপর এখান থেকে রিপ্লেস অল এর মধ্যে ক্লিক। তাহলে ডকুমেন্টসটা যত জায়গায় লেখা ছিল সেখানে কী হয়ে গেল, পিডিএফ হয়ে গেল। তো এখন যদি আমি ফাইন্ড করি ডকুমেন্ট, তো এখন আর আমাকে ডকুমেন্টসটা দেখাচ্ছে না, কারণ ডকুমেন্টসটা এখন আর নেই। তো যদি আমি এখানে লিখি পিডিএফ, তাহলে আমি দেখতে পারবো যেখানে যেখানে ডকুমেন্ট ছিল সবগুলো একসাথে পিডিএফ হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা আছে হাউ টু সিলেকশন এনি টেক্সট অর ওয়ার্ড। সিলেকশন বলতে কি বোঝায়, যে সিলেকশন বলতে বোঝায় নির্বাচন করা। এর মানেটা হচ্ছে এমএস ওয়ার্ডে আগে থেকে তৈরি করা আছে এইরকম কোনো ডকুমেন্টের উপর যখন আমরা কাজ করব তো সেটাকে সিলেক্ট করে নিতে হবে। কেন, যদি সিলেক্ট না করি কম্পিউটার বুঝতে পারবে না কোন ডকুমেন্টের উপর আমি কাজ করতে চাচ্ছি। যেরকম এখন এখানে দুটো প্যারা আছে, তো আমি চাচ্ছি ফার্স্ট যে প্যারাটা আছে এর ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করব। তো আমি এখান থেকে ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে নিলাম। ফন্ট স্টাইলটাকে চেঞ্জ হয়েছে, হয়নি। কেন হয়নি, কারণ এটা কি আগে থেকেই লেখা ছিল। কিন্তু আমি যদি নতুন করে কোনো কিছু লিখি আমি দেখতে পারবো নতুন যে লেখাটা লিখলাম তার উপর চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে যেটা আছে এটার চেঞ্জ হয়নি। কেন হয়নি, কারণটা হচ্ছে এটা কি আগে থেকেই লেখা ছিল। তো সিলেকশনটা হচ্ছে এমএস ওয়ার্ডে আগে থেকে তৈরি করা আছে এরকম কোনো ডকুমেন্টের উপরে যখন নতুন করে কোনো কাজ করতে হয় তো সেটাকে আগে সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করি তাহলে কম্পিউটার বুঝতে পারবে না কোন লেখার উপরে কাজ করতে চাচ্ছি। যেরকম এখানে আমি যেহেতু এটাকে সিলেক্ট করিনি, না করেই ফন্ট স্টাইলটা চেঞ্জ করলাম, এই জন্য ফন্ট স্টাইল চেঞ্জ করার পরে আমি যে ডেটাটা তৈরি করলাম তার উপরে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এটা যেহেতু আগে থেকেই লেখা ছিল এই জন্য এর উপরে অ্যাপ্লাই হয়নি। তো আমি এখন এটাকে সিলেক্ট করলাম। এখন যদি ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করি দেখবো চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, কারণ এখন কম্পিউটার বুঝতে পারলো যে আমি কম্পিউটারকে সিলেক্ট করে এটা বুঝিয়ে দিলাম যে আমি এই প্যারাগ্রাফের উপরে কাজ করব। তো সিলেকশন করার জন্য মাউসটাকে ওয়ার্ডের শুরুতে নিয়ে আসতে হবে, তারপরে ক্লিকটাকে ধরে রেখে এইভাবে লাইনের শেষে এনে ছেড়ে দিতে হবে। তো যদি আমি ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করি তাহলে লাইনের শেষে এনে ছেড়ে দেব। যদি সম্পূর্ণ প্যারাটাকে সিলেক্ট করি সম্পূর্ণ প্যারার শেষে এনে ছেড়ে দেব। আর যদি একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হয় তাহলে যে ওয়ার্ডটাকে সিলেক্ট করব সেই ওয়ার্ডের শেষে এনে ছাড়তে হবে। মানে আগে মাউসটাকে শুরুতে নিয়ে আসতে হবে, যে প্যারাগ্রাফটাকে সিলেক্ট করি বা লাইনটাকে সিলেক্ট করি বা ওয়ার্ডটাকে সিলেক্ট করি সেই ওয়ার্ডের বা লাইনের বা প্যারাগ্রাফের শুরুতে মাউস রাখতে হবে, ক্লিকটাকে ধরে রেখে ওয়ার্ডের উপর দিয়ে এইভাবে মাউসটাকে নিয়ে আসতে হবে। তো যতটা সিলেক্ট করব ততটা এরিয়া সিলেক্ট করার পর ক্লিকটাকে ছাড়তে হবে। যদি মাঝখানে কোথাও ছেড়ে দিই তাহলে কি হয়, যতটার মধ্যে ছেড়ে দেবো ততটাই সিলেক্ট হবে। তো এখানে যেরকম আমি চাচ্ছি সম্পূর্ণটা সিলেক্ট করব, কিন্তু আমি ক্লিকটাকে এখানে এনে ছেড়ে দিলাম, মানে এতটা হয়ে গেল। এখন যদি আমি আবার এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করি এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, লেখাটা সরে গেল। তো যদি কখন এরকম হয় যে আমি চাচ্ছি সম্পূর্ণটাকে সিলেক্ট করব কিন্তু অর্ধেকটা সিলেক্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে এই অর্ধেকটাকে আগে রিমুভ করতে হবে। কিভাবে, যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, রিমুভ হয়ে গেল, তারপরে আবার শুরু থেকে করতে হবে। নেক্সট কোশ্চেনে হচ্ছে হাউ টু কপি এনি টেক্সট। যে কপি বলতে কি বোঝায়, যে কপি বলতে বোঝায় যে ডুপ্লিকেট করা বা নকল করা। যে কপি মানে নকল করা। যেরকম এই যে প্যারাটা আছে আমি চাচ্ছি এই প্যারার একটাকে নকল তৈরি করব, মানে কপি তৈরি করব। তো এটা তো আমি টাইপ করেছি, এখন এটা আমাকে আবার টাইপ করতে হবে। তাহলে কি আমি আবার টাইপ করব না, কারণ আমি যদি আবার টাইপ করতে চাই প্রচুর সময় লেগে যাবে।
তো আমার যেহেতু এখানে আগে থেকে লেখা আছে, তো কপি করে নিয়ে যে জায়গাটাতে দরকার সেই জায়গার মধ্যে এনে রেখে দেব। তো কপি করার জন্য আগে এটাকে সিলেক্ট করতে হবে, তারপর আসতে হবে হোমের মধ্যে, হোম, এখান থেকে যে কপি, এই কপির মধ্যে ক্লিক করতে হবে। কপি হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আছে হাউ টু পেস্ট এনি টেক্সট। পেস্ট মানে রাখা, মানে এই যে প্যারাটাকে কপি করলাম, এখন এটাকে রাখবো কোথায়? তো এখন এটাকে যে জায়গাটাতে রাখবো সেই জায়গার মধ্যে আগে কার্সারটাকে রেখে দিতে হবে, তারপর আসতে হবে হোম, এখান থেকে পেস্ট, চলে আসলো। আবার যদি পেস্টে ক্লিক করি আবার চলে আসবে। মানে এর কিন্তু কোনো লিমিটেড টাইম নেই যে আমরা এটাকে 2 বার 5 বার 10 বার পেস্ট করতে পারবো, এর বেশি পারবো না। এখানে নিয়মটা হচ্ছে একবার কপি করে সেটাকে ততক্ষণ পর্যন্ত পেস্ট করতে পারবো যতক্ষণ না অন্য কোনো লেখাকে কপি করে, মানে অন্য কোনো লেখাকে সিলেক্ট করে নিয়ে কপি বা কাট করি তার আগ পর্যন্ত। মানে এখন যদি আমি অন্য কোনো লেখাকে কপি করি তাহলে এখন আর এটা আসবে না, যেটাকে কপি করেছি সেটা শো হবে। তো এই হচ্ছে কপি। কপি মানে ডুপ্লিকেট করা। তো আগে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে আসতে হবে হোম, কপি, কপি হয়ে গেল, যেখানে রাখবো কার্সার সেট করে নিয়ে পেস্ট। এখন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ টু কাট এনি ডকুমেন্ট। কাট মানে সরানো, যে একটা জায়গার থেকে সরিয়ে আর একটা জায়গার মধ্যে নিয়ে গিয়ে রাখা। যেরকম আমি এই ডকুমেন্টসটা তৈরি করলাম, এখন তৈরি করার পর আমি দেখলাম যে এই যে প্যারাটা আছে এটা এখানে হবে না, এটা কোথায় হবে? শেষে হবে। কিন্তু আমি এটাকে এখানে লিখে দিয়েছি, তাহলে কি করব? আবার ডিলিট করে দিয়ে আবার নিচে এসে লিখব। যদি এটা করতে চাই অনেকটা সময় লেগে যাবে। তো আমি চাচ্ছি যে এটাকে যদি নতুন করে লিখতে চাই প্রচুর টাইম লেগে যাবে। তো এই জন্য আমি চাচ্ছি যেহেতু এখানে আগে থেকে টাইপ করা আছে, নতুন করে টাইপ করব না, এটা যেখানে দরকার এটাকে এখান থেকে তুলে নিয়ে সেখানে গিয়ে রেখে দেব। তো এর জন্য আগে এটাকে সিলেক্ট করতে হবে, তারপর আসতে হবে হোমে, এখান থেকে কাট, এর মধ্যে ক্লিক, তো লেখাটা সরে গেল। তারপর রাখবো কোথায়? সবার শেষে। তো যেখানে রাখবো সেখানে কার্সারটাকে রেখে পেস্ট, চলে আসলো। সিলেক্ট করে নিতে হবে আগে, তারপর কাট, যেখানের প্রয়োজন কার্সার রেখে পেস্ট। এখন নেক্সট কোশ্চেনটা আছে হাউ টু সেট পেপার সাইজ, মার্জিন, ওরিয়েন্টেশন, ইটিসি। হাউ টু সেট পেপার সাইজ। পেপার সাইজ মানে আমি কি পেপারের উপরে কাজ করব সেই পেপারটাকে সিলেক্ট করতে হবে। মার্জিন, পেজের মার্জিনটা কতটা হবে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ওরিয়েন্টেশন মানে পেজটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এটাকে বলা হয় পেজ সেট আপ। পেজ সেট আপ মানে যে পেজের সাইজ সিলেক্ট করতে হবে, মার্জিন সিলেক্ট করতে হবে, ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে। কেন? অনেক সময় আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটাকে প্রিন্ট আউট করতে যাই, আমরা দেখি কি যে শেষের থেকে দুটো লাইন বা একটা লাইন 2 নাম্বার পেজে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা পেজের মার্জিনটাকে একটু কমিয়ে নিয়ে সেটাকে একটা পেজের মধ্যে অ্যাডজাস্ট করতে পারি। তো পেপার সাইজ অনেক প্রকারের হয়ে থাকে, যে A4, লিগাল, লেটার, A3, তারপর A5, A5 স্মল, এরকম প্রচুর পেপার সাইজ হয়ে থাকে। যে আমি কি পেপারের উপরে কাজ করব সেই পেপারের সাইজটা আমাকে সিলেক্ট করতে হবে, তারপর পেজের মার্জিনটা সিলেক্ট করতে হবে। তো আমরা যখন পেজের মধ্যে কোনো কিছু লিখি, লেখাটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? এখান থেকে। লেখাটা কিন্তু কখন এখান থেকে স্টার্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে ফাঁকা অংশটুকু এটাকে বলা হয় মার্জিন। তো এই মার্জিনের মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারি না। তো আমরা চাইলে এই মার্জিনটাকে ছোট বড় করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো আসতে হবে পেজ লেআউটের মধ্যে, মানে শুধু লেআউটে আসতে হবে। লেআউট, এখান থেকে এই যে মার্জিন, তো এখান থেকে যদি আমরা দেখি এখানে যে সাইজ বলে একটা বাটন আছে, এখানে সমস্ত সাইজ আছে, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ আছে। তো এখান থেকে মার্জিনে যদি আসি, এখানে আগে থেকে কিছু মার্জিন তৈরি করা আছে।
তো আমি চাচ্ছি নিজের ইচ্ছা মতো একটা মার্জিন আমি সেট করব, যে আগে থেকে যেগুলো তৈরি করা আছে এগুলো আমি ব্যবহার করব না। তো আসতে হবে কোথায়, কাস্টম মার্জিন, এখানে আসতে হবে। এরপর পেপারে আসতে হবে। পেপারে এসে পেপার সাইজটা কি আছে, লেটার করা আছে। তো এটাকে আমি করব A4, যে আমি কি পেপারে কাজ করব, A4 পেজে কাজ করব। তারপর আবার আসলাম মার্জিনে। আসার পর পেজের মধ্যে মার্জিন 4টা হয়ে থাকে, টপ, বটম, লেফট, রাইট। টপ মানে সবার উপরের মার্জিন, বটম মানে সবার নিচের মার্জিন, লেফট মানে বাঁ দিকে, রাইট মানে ডান দিকে। তো টপ মার্জিন কত করে আছে, 2.54 সেমি। তো এটাকে আমি একটু কমিয়ে নেব, 2 সেমি করলাম। বটমটাকে করলাম 2 সেমি। লেফট এটাকে করে নিলাম 2.2 সেমি। আর রাইটটাকে করলাম, রাইট মার্জিনটাকে করলাম 2.2 সেমি। এই 4টা মার্জিন সেট হয়ে গেল। এখন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন দু রকমের হয়ে থাকে, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে লম্বা, ল্যান্ডস্কেপ মানে চওড়া। তো এটা আমাদেরকে সেট করতে হবে আমরা কি ধরনের ডকুমেন্টস তৈরি করছি তার উপর। এখন আমি যদি এখানে কোনো লেটার, নোটিশ এগুলো তৈরি করি, তাহলে আমাকে পোর্ট্রেট করে নিতে হবে। অথবা আমি যদি কোনো বিজ্ঞপ্তি তৈরি করি, তো সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ নিতে হবে। তো পোর্ট্রেট মানে লম্বাভাবে আসবে, ল্যান্ডস্কেপ মানে চওড়াভাবে আসবে। তো এটা আমাকে দেখতে হবে আমি কি ধরনের ডকুমেন্টস তৈরি করব, তার উপর সেট করে এটা আমাদেরকে সেট করতে হবে। মানে তো এখান থেকে আমি পোর্ট্রেট করে নিলাম, তারপর ওকে চলে আসলো। তো এই হচ্ছে A4 পেজ। তো এখানে আমি নিলাম 2, এখানে 2.2, রাইট 2.2, আর বটমটাও নিলাম 2.2। এরপর আছে হাউ টু ইনক্রিজ অর ডিক্রিজ স্পেস। ইনক্রিজ মানে বাড়ানো, ডিক্রিজ মানে কমানো। বাড়ানো কমানো বলতে পেজের জুম সাইজটাকে বাড়াবো বা কমাবো। যে জুম, জুম বলতে কি বোঝায়, যে জুম বলতে বোঝায় দূরের জিনিসকে কাছে এনে দেখা। যেরকম আমরা অনেক সময় কি করি, ফোনের ফোনের মধ্যে কোনো ফটোকে জুম করে দেখি, মানে তার অ্যাকচুয়াল সাইজের থেকে সেটাকে 3 গুণ বা 2 গুণ বড় করে দেখি। সেরকম আমি চাচ্ছি এই যে পেজটা যে আছে, এই পেজের জুমটাকে কি বড় করে দেখব, মানে পেজের জুম সাইজটাকে বাড়িয়ে নিয়ে দেখব। আসতে হবে ভিউয়ের মধ্যে, ভিউ, তারপর এখান থেকে যে জুম, এই জুমে আসতে হবে। আসার পর এখানে জুমের অলরেডি 3টা সাইজ আগে থেকে তৈরি করা আছে, 200, 100, 75। তো 75 স্মল সাইজ আর 200 লার্জ। তো এখান থেকে 200টাকে সিলেক্ট করলাম, করার পর ওকে চলে আসলো। এখন যদি আমার এটা মনে হয় না আমি 200-এরও বেশি দেখব, তো সেক্ষেত্রে এখানে আমাকে সেটা লিখতে হবে যে আমি কতটা বেশি দেখব। লেখার পর ওকে চলে আসলো। এখন দেখি কিন্তু এটা মনে হচ্ছে যে লেখাটা অনেকটা বড় হয়ে গেল। এখানে কিন্তু লেখাটা বড় হয়নি, লেখাটা একই আছে, মানে লেখার সাইজটা একই আছে। আমি কি করলাম, পেজের জুম সাইজটাকে বাড়ালাম, মানে পেজটাকে অনেকটা বড় করে দেখছি, এই জন্য মনে হচ্ছে লেখাটা বড় হয়েছে। আমরা সরাসরি এখান থেকেও সেটাকে চেঞ্জ করতে পারি। প্লাসে ক্লিক করলে বাড়বে, ম্যাক্সিমাম 500 হবে। আর মাইনাসে ক্লিক করলে কমবে, মিনিমাম 10 হবে। আর 100-এ ক্লিক করলে নর্মাল যে সাইজটা আছে সেই সাইজে চলে আসবে। নেক্সট কোশ্চেনে আছে হাউ টু সেট লাইন নাম্বার। লাইন নাম্বার মানে, তো এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, থার্ড, ফোর্থ। তো আমি চাচ্ছি প্রতিটা লাইনের সামনে একটা নাম্বারিং শো হবে। তো লাইন নাম্বার সেট করতে গেলে আসতে হবে লেআউটের মধ্যে, এখান থেকে মার্জিনে আসতে হবে, কাস্টম মার্জিনে আসতে হবে, এখান থেকে লেআউটে আসতে হবে, এখান থেকে লাইন নাম্বার এখানে আসতে হবে। আসার পর এই যে অ্যাড লাইন নাম্বারিং, এর মধ্যে টিক দিয়ে নিতে হবে। তারপর স্টার্ট অ্যাড, স্টার্ট মানে শুরু, যে নাম্বারিংটা কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। ফর্ম টেক্সট মানে লাইনের থেকে নাম্বারের দূরত্ব কতটা হবে সেটা এখানে নিতে হবে। তো এখানে আমরা কোনো সাইজ সিলেক্ট করতে পারি, তো এখানে আমি অটো রেখে দিলাম, যে অটোর যে সাইজটা আছে সেই সাইজেই আসবে। তারপর কাউন্ট বাই,
কাউন্ট মানে নাম্বারটা বাড়বে কত করে, 1 মানে 1 করে বাড়বে, 1 2 3 4, যদি 2 নেই তাহলে 2 করে বাড়বে, 2 4 6 এইভাবে আসবে। তারপর ওকে, আবার ওকে। তো প্রতিটা লাইনের সামনে একটা নাম্বারিং চলে আসলো। তো এটাই হচ্ছে লাইন নাম্বার। এরপর আছে এই যে লাইন নাম্বারটা সেট করলাম, এখন এই লাইন নাম্বারটাকে রিমুভ করব। তো রিমুভ করার সময় সেখান থেকে রিমুভ করতে হয় যেখান থেকে সেট করেছি এটাকে। আসতে হবে লেআউট, মার্জিন, কাস্টম মার্জিন, এখান থেকে লেআউট, লাইন নাম্বার, এখান থেকে অ্যাড লাইন নাম্বারিং, এর মধ্যে টিক দিয়ে এটাকে আনঅ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, আবার ওকে। তো নাম্বারিংটা সরে গেল। এরপর আছে হাউ টু সেট পেজ নাম্বার। পেজ নাম্বার মানে যে এই যে পেজ, এটা কত নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, কিন্তু কোথাও কি নাম্বারিংটা লেখা আছে কত নাম্বার পেজ, সেটা কিন্তু লেখা নেই। যেরকম আমরা পেপারের মধ্যে দেখে থাকি কত নাম্বার পেজ, সেটা পেপারের উপরে লেখা থাকে। বইয়ের মধ্যে দেখে থাকি কত নাম্বার পেজ, পেজ নাম্বারটা নিচে লেখা থাকে। সেরকম আমি চাচ্ছি এটা কত নাম্বার পেজ সেই নাম্বারটা লেখা থাকবে পেজটাতে। তো পেজ নাম্বার সেট করতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে, ইনসার্ট, এখান থেকে যে পেজ নাম্বার, এই পেজ নাম্বারে আসতে হবে। আসার পর পেজ নাম্বারের কিছু স্টাইল আছে। টপ অফ পেজ, টপ মানে পেজের একদম উপরে শো হবে, যেরকম পেপারের মধ্যে আমরা নাম্বারটা কোথায় দেখি, উপরে দেখে থাকি। বটম অফ পেজ, বটম মানে নিচে, যেরকম বইয়ের মধ্যে আমরা নিচে দেখে থাকি। তারপর এখানে বটম অফ পেজের মধ্যে কিছু স্টাইল আসছে। যদি আমি প্রথম স্টাইলটা নিই, এটা পেজের রাইট লেফট সাইডে শো হবে। সেকেন্ডটা নিলে সেন্টারে শো হবে। থার্ড নিলে রাইট সাইডে শো হবে। তারপর এটা যদি নিই তাহলে 1 পেজ লেখা থাকবে। এখানে আরও অনেক স্টাইল আছে, এগুলো দেখে নিতে হবে। তো এখান থেকে আমি চাচ্ছি এই স্টাইলটাই নেব, এর মধ্যে ক্লিক। তো এই স্টাইলটাই চলে আসলো। তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। কেন? কারণ কার্সারটা এখন ফুটারের মধ্যে সেট করা আছে। তো এখানে ক্লিক করে এটাকে পেজের মধ্যে নিয়ে নিতে হবে। তো এটা কত নাম্বার পেজ, 1 নাম্বার। এখানে নাম্বারটা দেখাচ্ছে এখন। তো এখানেই যদি আমি নতুন একটা পেজ নিয়ে নিই, নতুন পেজ নিতে গেলে কন্ট্রোল এন্টার দিতে হয়। তাহলে আমি দেখতে পারবো যে নাম্বারিংটা এখানে কি কন্টিনিউ হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা আছে হাউ টু সেট হেডার অ্যান্ড ফুটার। যে হেডার, হেডার বলতে কী বোঝায়, যে হেডার বলতে বোঝায় শিরোনাম বা হেডিং। ফুটার মানে, তো আমরা যখন পেজের মধ্যে কোনো কিছু লিখি, লেখাটা কোথা থেকে স্টার্ট হয়, যে লেখাটা স্টার্ট হয় এখান থেকে। লেখাটা কিন্তু কখনো এখান থেকে স্টার্ট হয় না। কেন হয় না? কারণ এটা হচ্ছে মার্জিন। আমরা মার্জিনের মধ্যে কখনো কোনো কিছু লিখতে পারি না। কিন্তু যদি আমাকে এখানে কিছু লিখতে হয় তাহলে কি হয়, লিখবো। তো মার্জিনের মধ্যে কিছু লিখতে গেলে আমাদেরকে হেডার স্টাইলটা ব্যবহার করে লিখতে হবে। যে আমি একটা ডকুমেন্টস তৈরি করেছি, এখন আমি চাচ্ছি সেই ডকুমেন্টের কি একটা হেডিং রাখবো বা একটা টাইটেল রাখবো, কিন্তু সেটাকে লিখবো কোথায়, এই মার্জিনের মধ্যে লিখবো। কিন্তু সরাসরি মার্জিনের মধ্যে আমরা কার্সার রেখে লিখতে পারি না। তো এর জন্য আমাদেরকে হেডার স্টাইলটা নিতে হবে। হেডার স্টাইল নিতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে, ইনসার্ট, এখান থেকে যে হেডার, এই হেডারে ক্লিক করতে হবে। তারপর এখানে বিভিন্ন স্টাইল আসবে। তো এখান থেকে আমি যে স্টাইলটা নেব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমাকে লিখতে হবে যে আমি হেডারের মধ্যে কি লিখব। লিখলাম, লেখার পর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এর মধ্যে ক্লিক। তাহলে এখানে হেডারটা সেট হয়ে গেল আর কার্সারটাও পেজের মধ্যে চলে আসলো। তারপর নিচের এই যে অংশটুকু, এটাকে বলা হয় ফুটার। তো ফুটারের মধ্যে সবসময় ডেট অ্যান্ড প্লেসটাই বসে। তো ফুটারে আসবো, তারপর এখান থেকে একটা স্টাইল নিয়ে নেব। তারপর এখানে ডেটটা লিখে দিতে হবে আজকের। তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তো এই হচ্ছে হেডার আর এই হচ্ছে ফুটার। হেডারের মধ্যে সবসময় ডকুমেন্টের শিরোনাম বা হেডিংটা বসে, আর ফুটারের মধ্যে সবসময় ডেট অ্যান্ড প্লেসটাই বসে।
এরপর আছে হাউ টু রিমুভ হেডার অ্যান্ড ফুটার। যদি হেডার ফুটারটাকে রিমুভ করতে হয় কীভাবে করব? হেডার ফুটার রিমুভ করতে গেলে আসতে হবে ইনসার্টের মধ্যে। ইনসার্ট, এখান থেকে হেডার, এখান থেকে রিমুভ হেডার, হেডারটা রিমুভ হয়ে গেল। তারপর ফুটার, এখান থেকে রিমুভ ফুটার। ফুটার, রিমুভ ফুটার, ফুটারটাও রিমুভ হয়ে গেল। তো আজকে এতটুকুই, বাকি কোশ্চেনগুলো আমরা পরের দিন দেখে নেব।